একটা হারানো আংটি আর একটা জেদি মেয়ে যাদের সাথে শুরু হয়েছিল তার প্রথম প্রেমের গল্প। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব সাধারণ একটা জিনিস খুঁজতে গিয়ে আপনি লাইফের এমন একটা দামি জিনিস খুঁজে পেয়েছেন যা কখনো স্বপ্নেও ভাবেননি? আজকের গল্পটাও ঠিক তেমনই। একটা হারানো আংটি খুঁজতে গিয়ে একদম হুট করে ভালোবাসার জালে জড়িয়ে পড়া এক ছেলে, আর জাস্ট কিছু মিথ্যা অজুহাত থেকে শুরু হওয়া এক সত্যিকারের ভালোবাসা। বলিউডের বাদশা শাহরুখ খান আর কিউট আনুষ্কা শর্মার জাব হারি মেট সাজল সিনেমার পুরো গল্পটাই আমি আজ বলতে চলেছি। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় ইউরোপের সেই রাজকীয় আর ব্যস্ত রাস্তাগুলোতে। চারদিকে পর্যটকদের ভিড়, হই হুল্লোড় আর সুন্দর সব স্থাপত্য। এই ভিড়ের মধ্যেই আমরা দেখতে পাই আমাদের গল্পের হিরো হরিন্দর সিং হ্যারিকে। সংক্ষেপে সবাই তাকে হ্যারি বলে ডাকে। হ্যারি পেশায় একজন ট্যুর গাইড। আমস্টারডাম থেকে শুরু করে পুরো ইউরোপের অলিতে গলিতে তার আনাগোনা। হ্যারি দেখতে যেমন হ্যান্ডসাম, ওর কাজও তেমন ইন্টারেস্টিং। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা করা, তাদের ইউরোপ ঘোরানো আর তাদের হাজারটা আবদার সামলানোই ওর জীবন। তবে বাইরে থেকে হ্যারিকে যতটা হাসি খুশি মনে হয়, ভেতরে ভেতরে ও কিন্তু একা আর বড্ড মেজাজি। সারাদিন ট্যুরিস্টদের প্যাপে শুনতে শুনতে ওর মেজাজ মাঝে মাঝে খিটখিটে হয়ে থাকে। সেদিন হ্যারি সবেমাত্র একদল ট্যুরিস্টকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মনে মনে ভাবছে, যাক বাবা, আপদ বিদায় হলো, এবার একটু শান্তিতে কফি খাওয়া যাবে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে হ্যারির সামনে এসে হাজির হয় এক তরুণী। নাম তার সেজাল জাফরি। সেজালকে দেখে মনে হচ্ছে ওর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। একদম হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে সে হ্যারিকে থামিয়ে দেয়। হ্যারি তো অবাক, কারণ এই সেজাল একটু আগেই ওর সাথে ট্যুরে ছিল এবং ওর পুরো ফ্যামিলি অলরেডি ফ্লাইটে উঠে পড়েছে। হ্যারি কিছু জিজ্ঞাসা করার আগেই সেজাল বলে ওঠে, হ্যারি, সর্বনাশ হয়ে গেছে, আমার এঙ্গেজমেন্টের আংটিটা আমি কোথাও হারিয়ে ফেলেছি। আমার ফিয়ন্সি রূপেন আমাকে ওটা দিয়ে প্রপোজ করেছিল, আমি আংটি না পাওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে এক পাও নড়ব না। ভেবে দেখেন একবার অবস্থা, পুরো ফ্যামিলি প্লেনে করে দেশের পথে, আর এই মেয়ে সির্ফ একটা আংটির জন্য মাঝপথে ট্রিপ বাতিল করে বসে আছে। সেজালের পরিষ্কার কথা, ওই আংটি ছাড়া সে বাড়ি ফিরলে রূপেন আর ওর বাড়ির লোক ওকে আস্ত রাখবে না। আংটিটা যেন ওর কাছে ওর লাইফের চেয়েও দামি। সেজাল নাছোড় বান্দার মতো হ্যারিকে বলতে থাকে, আমি জানি আংটিটা কোথায় পড়ে গিয়েছিল, তুমি আমাদের যে হোটেলে নামিয়ে দিয়েছিলে সেখানেই আছে ওটা, প্লিজ হ্যারি আমাকে ওখানে নিয়ে চলো। হ্যারি তো এদিকে একদম বিরক্ত। ও নিজের ঘড়ির দিকে তাকিয়ে সেজালকে বোঝানোর চেষ্টা করে, দেখুন ম্যাডাম, আপনার সাথে আমার কন্ট্রাক্ট এয়ারপোর্টে এসেই খতম। আমার পরের ট্যুরের বুকিং আছে, আমাকে সেখানে যেতে হবে, আপনার আংটির দায়িত্ব আমার না। কিন্তু সেজালও যে সে মেয়ে না, ও গুজরাটি মেয়ে, ব্যবসার বুদ্ধি ওর রক্তে। সে চট করে তার পার্স বের করে হ্যারির চোখের সামনে দোলাতে থাকে আর বলে, শোনো হ্যারি, তোমার কাছে অন্য কোনো অপশন নেই, তুমি পার ডে যত টাকা চার্জ করো আমি তার থেকে বেশি দেবো। আমি এই অচেনা শহরে একা একটা মেয়ে, তুমি আমাকে এভাবে বিপদে ফেলে সটকে পড়তে পারো না, তোমাকে আসতেই হবে। হ্যারি দেখলো মহা মুসিবত, একদিকে কারি কারি টাকার লোভ আর অন্যদিকে একটা সুন্দরী মেয়ের কান্নাকাটি। শেষে অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে পড়ে সেজালকে নিজের গাড়িতে তুলে নেয় হ্যারি। গাড়ির ভেতরে সেজালের ছটফটানি দেখে হ্যারির মেজাজ তো একদম সপ্তমে। সেজাল জানালা দিয়ে এমনভাবে তাকাচ্ছিল যেন রাস্তা থেকে আংটিটা লাফ দিয়ে ওর কোলে চলে আসবে। আর হ্যারি মনে মনে বলছে, ভাই কোন পাপের সাজা দিচ্ছিস আমাকে। তারা অবশেষে সেই হোটেলে পৌঁছায় যেখানে রূপেন সেজালকে প্রপোজ করেছিল। হোটেলে ঢুকেই সেজাল যেন পাগলের মতো হয়ে যায়। হোটেলের লবি থেকে শুরু করে সোফার নিচ, কার্পেটের কোনা বাদ রাখে না কিছুই। হ্যারিও দায়সার ভাবে একটু ওদিক ওদিক তাকায়, হাত রায়। সোফার কুশনগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে হ্যারি ক্লান্ত হয়ে বলে, ম্যাডাম অনেক নাটক হয়েছে, কোথাও কোনো আংটি নেই, এবার হার মেনে নিন আর ঘরের লক্ষ্মী ঘরে ফিরে যান। আংটি হয়তো এতক্ষণ অন্য কেউ পকেটে পুরে ফেলেছে। যা শুনে সেজাল এবার চণ্ডী মূর্তি ধারণ করে। সে হ্যারির একদম নাকের সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলে, তুমি যদি আমাকে সাহায্য না করো তবে আমি সোজা তোমার বসের কাছে গিয়ে কমপ্লেন করব। আমি বলবো যে তুমি টুরিস্টদের সাথে খারাপ ব্যবহার করো আর তাদের মাঝপথে বিপদে ফেলে পালানোর চেষ্টা করো। ভেবে দেখো তোমার চাকরিটা কিন্তু থাকবে না। চাকরি হারানোর ভয়, ওরে বাবা। হারি জানে ওর বস খুব কড়া মানুষ, চাকরি গেলে এই ইউরোপের ভিখারি হওয়া ছাড়া উপায় নেই। তাই দাঁতে দাঁত চেপে সেজালের এই অদ্ভুত আবদার মেনে নিতে বাধ্য হয় সে। তারপর সিদ্ধান্ত নেয় গত কয়েকদিনে ইউরোপের ট্যুরে সেজাল যেখানে যেখানে গিয়েছিল সেই সব মিউজিয়াম, বার, রেস্টুরেন্ট আর পাবগুলোতে তারা আবার যাবে। একদম শুরু থেকে শুরু করবে। সারাদিন তো আংটি খোঁজা হলো, কিন্তু রাত বাড়ার সাথে সাথে শুরু হলো আসল খেলা। রাত হয়ে যাওয়ায় তারা থাকার জন্য একটা হোটেল রুম বুক করে। হ্যারি কিন্তু এখনো হাল ছাড়েনি। ওর মাথায় একটাই চিন্তা, কেমন করে এই তরবরানি মেয়েটাকে ভয় দেখিয়ে বিদায় করা যায়। হ্যারি একটু প্ল্যান করে সেজালের রুমে গিয়ে দাঁড়ালো। একদম গম্ভীর চেহারা করে, গলার আওয়াজটা একটু নিচু আর খসখসে করে বলতে শুরু করলো, দেখুন সেজাল, আমি কিন্তু মানুষ হিসেবে আদতে একদমই সুবিধার না, আমি একটু লম্পট টাইপের লোক, বুঝতেই পারছেন তো। হাতের কাছে কোনো মেয়ে মানুষ পেলে নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। তাই বলছি আমার সাথে থাকাটা আপনার জন্য একদম সেফ না। যে কোনো সময় কিন্তু অঘটন ঘটে যেতে পারে। এখনো সময় আছে, কাল সকালেই প্রথম ফ্লাইট ধরে বাড়িতে চলে যান। হ্যারি ভেবেছিল এটা শুনে সেজাল নির্ঘাত ভয় কেঁপে উঠবে আর ব্যাগ গুছিয়ে চম্পট দেবে, কিন্তু ভাইরে ভাই, সেজাল যে তলে তলে এত বড় ঘা ঘুষ সেটা
এটা হ্যারি স্বপ্নেও ভাবেনি। সেজাল ভয় পাওয়া তো দূরের কথা, উল্টো মুচকি হেসে আলমারি থেকে একটা কাগজ আর কলম বের করলো। হ্যারির চোখের দিকে একদম স্থিরভাবে তাকিয়ে সে কাগজের ওপর খসখস করে কিছু লিখতে শুরু করলো। হ্যারি তো অবাক। মেয়েটা বলে, তুমি যতই ভয় দেখাও হ্যারি, আমি কিন্তু এখান থেকে নড়ছি না। এই যে দেখো, আমি একটা বন্ড পেপার লিখে দিচ্ছি আমাদের এই যাত্রা নিয়ে। হ্যারি তো আকাশ থেকে পড়লো। 24 বছরের গাইড ক্যারিয়ারে ও কত রকমের পাবলিক দেখেছে, কিন্তু এমন ডেয়ারিং মেয়ে কল্পনাও করেনি। সেজাল সেই কাগজটা হ্যারির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও হ্যারি, তোমার সব ভয়ের দাওয়াই। আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের এই পুরো ট্রিপে যদি আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক কোনো অঘটন ঘটেও যায়, তবে তার জন্য আমি তোমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেব না। এটা সম্পূর্ণ আমার নিজের রিস্ক। এবার তো শান্তি। হ্যারি তো একদম থতমত খেয়ে গেল। ভাবলো, ভাই এ তো দেখি মারাত্মক চিজ। যাই হোক, কোনো উপায় না পেয়ে পরদিন সকাল থেকে তারা আবারও তাদের সেই আংটি উদ্ধার অভিযানে বেরিয়ে পড়লো। সেজাল হ্যারিকে নিয়ে আমস্টারডামের সেই সব পুরনো গলি ঘুরতে শুরু করে আর ক্যাফেগুলোতে ঘুরতে শুরু করলো যেখানে সে আগে গিয়েছিল। কিন্তু ভাই, কপাল যেমন খারাপ হওয়ার কথা তেমনই হলো, ফলাফল একদম বিগ জিরো। আংটির কোনো নামগন্ধও নেই। হ্যারি এবার বিরক্তির একদম লাস্ট স্টেজে পৌঁছে গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাত পা নেড়ে সেজালকে বলতে শুরু করলো, ম্যাডাম একটু লজিক দিয়ে চিন্তা করুন তো, এই শহরটা বিশাল বড়, হাজার হাজার ট্যুরিস্ট ঘুরছে। আপনার ওই পিচ্ছি একটা আংটি কোথায় কার পায়ের নিচে পিষে গেছে বা কার পকেটে ঢুকে গেছে তার কোনো গ্যারান্টি আছে? দয়া করে এই পাগলামি বন্ধ করুন। এর চেয়েও বরং একটা ভালো দোকান থেকে আপনি একটা নতুন ডায়মন্ড রিং কিনে নিন। ওই আগেরটা তো হীরার ছিল, তাই না? এইসব কথা শুনে সেজাল হ্যারির দিকে এমনভাবে তাকালো যেন হ্যারি কোনো মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। সে বেশ আবেগপ্রবণ হয়ে বলল, হ্যারি, তুমি কি কোনোদিন ভালোবাসার টান বুঝেছো? রূপেন যখন আমাকে ওই রিংটা পরিয়ে প্রপোজ করেছিল, ওটার সাথে আমার কত কোটি ইমোশন আর স্মৃতি জড়িয়ে আছে সেটা তুমি ভাবতেও পারবে না। ওটা সির্ফ একটা পাথর বা সোনা না, ওটা আমার বিশ্বাস। আর বিশ্বাসের কি কোনো অল্টারনেটিভ হয়? এত কিছুর মাঝেও সেজাল কিন্তু ফ্যামিলির সাথে নিয়মিত চ্যাটেই ছিল। আড়ালে গিয়ে ফোনে বাড়ির লোকজনকে আশ্বস্ত করতো যে সে ঠিক আছে, আর হ্যারি নামের এক দয়ালু গাইড তাকে আপ্রাণ সাহায্য করছে। সারাদিন টোটো করে ঘুরে ঘুরে রাতে তারা আবার সেই হোটেলে ফেরে। সেদিন রাতে হ্যারি কাউকে কিছু না বলে চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে গেল। কিন্তু ভাই, সেজালের নজর এড়িয়ে পালানো কি এতই সহজ? সেজাল ঠিকই আড়াল থেকে লক্ষ্য করলো হ্যারি সটকে পড়েছে। কৌতূহল সামলাতে না পেরে সেজালও হ্যারির পিছু নিল। হ্যারি গিয়ে ঢুকলো এক জমকালো নাইট ক্লাবে। ক্লাবের ভেতর তখন ধোয়া আর মিউজিশিয়ানের পাগল করা মিউজিক। সেজালও হ্যামিলিয়নের বাঁশিওয়ালার ইঁদুরের মতো সেই টানে ক্লাবে ঢুকে পড়লো। হ্যারির নজরে আসার জন্য সে ডান্স ফ্লোরে গিয়ে মিউজিকের তালে তালে একদম কোমর দুলাতে শুরু করলো। হ্যারি যখন তাকে দেখলো, ওর চোখ তো কপালে। সেজাল তখন একদম ইনোসেন্ট ভাব নিয়ে বলল, ও হ্যারি, কি অদ্ভুত মিল দেখো তুমি ওখানে। আমরা আবার এক জায়গায় চলে আসলাম। হ্যারি ভ্রুকুচকে বলল, ম্যাডাম এই জায়গাটা আপনার মতো মেয়েদের জন্য না, পরিবেশ ভালো ঠেকছে না, চলুন ফিরে যাই। সেজাল তখন হ্যারির একটু কাছে গিয়ে বাঁকা হেসে কোঁচা দিয়ে বলল, কেন হ্যারি, এখানে কি আমাকে ভালো লাগছে না? আমি কি যথেষ্ট আকর্ষণীয় না যে তুমি আমাকে দেখে এই মিউজিক এনজয় করতে বলছো না? সে হ্যারির চারপাশে ঘুরে ঘুরে একটু ফ্লার্ট করার স্টাইলে ড্যান্স করতে লাগলো। হ্যারি কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাডাম আপনি নিজেকে যতটাই হট দেখানোর চেষ্টা করুন না কেন, এই লুকটা আপনার সাথে ঠিক স্যুট করছে না। আপনাকে আসলে খুব সুইট আর কিউট লাগছে, ঠিক যেন একটা ছোট বাচ্চা। হ্যারি তো প্রশংসা বলেই চলছিল, কিন্তু সেজালের ইগোতে লাগলো বিশাল ধাক্কা। ও আসলে নিজেকে হট একটা গার্ল প্রমাণ করতে চাইলো, আর হ্যারি ওকে বানিয়ে দিল কিউট একটা বাচ্চা। রাগে গজগজ করতে করতে সেজাল সেখান থেকে বেরিয়ে এলো। পরদিন তারা আমস্টারডাম ছেড়ে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে চলে এলো। এখানেও আংটিটা খোঁজা হলো, কিন্তু হতাশাই ছিল সঙ্গী। সারাদিনের ক্লান্তি নিয়ে তারা এক জনমানবহীন বিল্ডিং এর খোলা বারান্দায় আটকা পড়লো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সেজালের খুব ভয় লাগছিল। হ্যারি নিচের ফ্লোরে জ্যাকেট পেতে শুয়ে পড়লো, আর সেজালের জন্য বরাদ্দ হলো একটা কাঠের বেঞ্চ। রাতের নিস্তব্ধতায় সেখানে সেজালের ভয় আর একাকিত্ব যখন মাত্রা ছাড়ালো, সে চুপি চুপি উঠে হ্যারির একদম গা ঘেঁষে মেঝের উপর শুয়ে পড়লো। হ্যারি তখন গভীর ঘুমে আচ্ছন্ন, আর সেই ঘুমের ঘোরে সে তার ফেলে আসা সেই পুরনো দিনগুলোর স্বপ্ন দেখতে শুরু করলো। সকালবেলা যখন হ্যারির ঘুম ভাঙলো, সে তো থতমত খেয়ে গেল। দেখলো সেজাল ওর বুকের উপর একদম নিশ্চিন্তে মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। হ্যারির বুকটা তখন কেমন যেন ধক করে উঠলো। খুব সাবধানে আলতো করে সেজালকে সরিয়ে দিল, ওর যাতে ঘুম না ভাঙে। হ্যারি একটু আড়ালে গিয়ে দাঁড়ালো। রাতের স্বপ্নটা ওকে তখনও তাড়া করছিল। হ্যারির চোখের কোণে জল চলে এলো, ডুকরে কেঁদে উঠলো। ওর মনে পড়ে গেল নিজের গ্রাম, নিজের মা বাবা আর সেই বিশাল শস্য ক্ষেতের কথা, যেখান থেকে ও একদিন জেদ করে পালিয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তেই সেজাল ওখানে চলে এলো। হ্যারিকে কাঁদতে দেখেও থমকে গেল। হ্যারি সাথে সাথে চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সেজাল হ্যারির কাঁধে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। হ্যারি তখন ধরা গলায় বলল,
সেজাল, তুমি কখনো পাঞ্জাব গিয়েছো? আমি ওখানকার নূরমহল নামের ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি। ওখানে আমার ভিটেমাটি আছে, আপনজনেরা আছে। সেজালের চোখের দিকে তাকিয়ে হ্যারি বলতে শুরু করলো, জানো সেজাল, পাঞ্জাবের মানুষেরা এত চিৎকার করে গান কেন গায়? কারণ আমাদের ওখানকার লোকেরা সব কৃষিকাজ করে বড় বড় ট্রাক্টর চালায়। ওই ট্রাক্টরের ইঞ্জিনের বিকট শব্দের মধ্যে নিজেদের গলার আওয়াজ যাতে নিজেরা অন্তত শুনতে পায়, সেই জন্য তারা বুক ফাটিয়ে চিৎকার করে গান গায়। হ্যারি একটু থেমে গলাটা ঝেড়ে নিল, আবারও বলল, আমি বড় সিঙ্গার হতে চেয়েছিলাম জানো। বাড়ির লোককে কিছু না জানিয়ে একদিন স্রেফ লুকিয়ে কানাডা পালিয়ে এসেছিলাম বড় গায়ক হব বলে। কিন্তু কপাল, সিঙ্গার হওয়া তো দূরের কথা, গেলাম এক ট্যুর গাইড হয়ে। মানুষের ব্যাগ টানা আর বস্তা দেখানোই এখন আমার কাজ। এরপর আর কোনোদিন নিজের গ্রামে ফেরার সাহস হয়নি আমার। ওই ব্যর্থ মুখটা নিয়ে বাবা মার সামনে কোন সাহসে গিয়ে দাঁড়াবো? কথাগুলো বলতে বলতে হ্যারি হঠাৎ কেমন যেন খেপে গেল। পাগলের মতো মাঠ কাঁপানো সুরে পাঞ্জাবি এক লোকসঙ্গীত গাইতে শুরু করলো। হ্যারির ওই দরদমাখা গানের সুরের সাথে সেজালও তাল মেলানোর চেষ্টা করলো, যদিও বেচারি পাঞ্জাবি শব্দের আগামাথা কিছু বোঝে না। গানটা শেষ হতেই হ্যারি আবারও একদম নিঝুম হয়ে গেল। সেজাল হ্যারির চোখের দিকে খুব নরম করে তাকিয়ে বলল, হ্যারি, আমি এখন বুঝতে পারছি তোমার ওই শক্ত বুকের ভেতর কতখানি কষ্ট জমে আছে। তুমি আসলে খুব একাকী, তাই না? একদম একা। একটা কাজ করো, চলো আমি যতদিন এখানে আছি ততদিন তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড মনে করো। আমি হচ্ছি তোমার সেজাল, হ্যারিকা গার্লফ্রেন্ড। আমি প্রমিস করছি যে এই কয়দিন তোমার চারপাশে আমার আঠার মতো লেগে থাকবো, যে একাকিত্ব তোমাকে ছোঁয়ারও সুযোগ পাবে না। সেজালের মুখে এই অদ্ভুত কিন্তু কিউট একটা প্রস্তাব শুনে হ্যারি জাস্ট হয়ে গেল। ওর পাথরের মতো জমে থাকা হৃদয়ের যেন কেউ একজন পশলা বৃষ্টির জল ছিটিয়ে দিল। পরদিন তারা হাঙ্গেরির বুদাপেস্টের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসলো। ট্রেনের জানালার পাশে বসে হ্যারি বারবার আর চোখে সেজালের দিকে তাকাচ্ছিল। কিন্তু ভাই, সেজাল তো আর কাঁচা খেলোয়াড় না, সে হ্যারির সেই চুরি করা চাহনি একদম হাতে নাতে ধরে ফেললো। সেজাল তো এমনিতেই চঞ্চল আর বড্ড বেশ ফানি। সে হ্যারিকে খোঁচাতে খোঁচাতে বলল, কি ব্যাপার হ্যারি, ওভাবে মিটমিট করে তাকিয়ে তাকিয়ে কি দেখছো আমাকে? তুমি কি আমাকে দেখছো? আরে তাকাও তাকাও, এটা তো তোমার জন্যই, এখন না 100% অ্যালাউড। আমি তো তোমার বর্তমান গার্লফ্রেন্ড, তাই না? তাকাও, মন ভরে তাকাও। হ্যারি প্রথমে অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু সেজালের এই অনবরত দুষ্টুমিতে সে একদম বাধ্য হয়ে স্ট্যাচুর মতো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। মজার ছলে তাকালেও হ্যারি নিজের অজান্তে অনুভব করলো এই চঞ্চল মেয়েটার মায়ায় সে সত্যি একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। আংটি হয়তো পাওয়া যায়নি, কিন্তু হ্যারির মনের মরা গাঙ্গে জোয়ার আসতে শুরু করেছে। হাঙ্গেরি পৌঁছানোর পর তারা ঠিক সেই জায়গায় গেল যেখানে সেজাল রুপেনের সাথে শেষবার ছিল। সেজাল জায়গাটা মনে করার চেষ্টা করে বলল, দেখো হ্যারি, আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। তারপর রূপেন এলো, আমরা ক্যাফেতে গেলাম, কিন্তু মুশকিল হলো ওই ক্যাফেতে যাওয়ার রাস্তাটা আমার ঠিক মনে পড়ছে না। হঠাৎ সেজালের মাথায় একটা আইডিয়া এলো। সে হ্যারিকে বলল, এক কাজ করো তো হ্যারি, তুমি একটু রূপেন সেজে আমার কাছে আসো। ও যেভাবে আমার কাছে এসেছিল তুমি সেভাবে এলে হয়তোবা আমার মেমোরিটা আবার ফিরে আসবে। হ্যারি প্রথমে একটু ইতস্তত বোধ করছিল। সেজালের কাছে গিয়ে একটু কাষ্ঠ হাসি দিয়ে বলল, চলুন ম্যাম, ক্যাফেতে যাই। শুনে সেজাল সাথে সাথে একটা ভেজকি কাটলো। ইস, এইভাবে কেউ তার হবু বউকে ডাকে নাকি? রূপেন তো এমন রোবট টাইপ ছিল না। হ্যারি অসহায় হয়ে বলল, আরে আমি কি করে জানবো আপনার ওই রূপেন আপনার সাথে কেমন বিহেভ করতো? সেজাল তখন হ্যারির কাঁধে হাত রেখে একটু আদুরে গলায় বলল, রূপেনের কথা ছাড়ো তো, তুমি তোমার নিজের মতো করে এসো। নিজের সবটুকু অনুভূতি দিয়ে একদম নিজের স্টাইলে আমাকে প্রপোজ করার মতো করে কাছে টেনে নাও তো। যাও, আবার যাও। হ্যারি এবার সত্যি সত্যি যেন নিজের ওই ট্যুর গাইডের খোলস ছেড়ে বেরিয়ে এলো। একদম ড্যাশিং হিরো স্টাইলে হেঁটে গিয়ে সেজালের কোমরে হাত দিয়ে ওকে নিজের খুব কাছে টেনে নিল। সেজালের চোখের দিকে গভীর মমতায় তাকিয়ে ওর কপালে আলতো করে একটা চুমু খেলো। তারপর ওর হাতটা শক্ত করে ধরে এমনভাবে হাঁটতে শুরু করলো যেন ওরা জন্ম জন্মান্তরের সাথী। হ্যারি আসলে তখন অভিনয় করছিল না, রূপেনের জায়গায় ও নিজেকেই বসিয়ে ফেলেছিল। সেজাল তো হ্যারির এই রোমান্টিক অবতার দেখে পুরো ফিদা ও মুগ্ধ হয়ে বলে ফেললো, ইস হ্যারি, রূপেন যদি তোমার অর্ধেকটাও রোমান্টিক হতো তাহলে তো কথাই ছিল না। হ্যারি এবার একটু সিরিয়াস হলো। সেজালের চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, সেজাল, আমরা কিন্তু আস্তে আস্তে একটা বিশাল ফাঁদে পা দিচ্ছি, বুঝতে পারছো তো? ভালোবাসার ফাঁদ। শোনো সেজাল, তোমাকে কিন্তু একদিন না একদিন চলে যেতেই হবে। আমাদের মধ্যে যাই হোক না কেন, শেষে তোমাকে ওই রূপেনের কাছেই ফিরতে হবে। তাই বলছি, যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকাবে না। তাকালে কিন্তু আমাদের দুজনের জন্যই বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। সেজাল হ্যারির কথা শুনে খিলখিল করে হেসে উঠল, যেন হ্যারি কোনো জোকস শুনিয়েছে। ও হ্যারির গলাটা টেনে দিয়ে বলল, তুমি বড্ড বেশি ভাবো হ্যারি। আমি এইসব টাইপের মেয়েই না যে নিজের হবু বরকে ফেলে কোনো এক ট্যুর গাইডের সাথে উধাও হয়ে যাব। আমি নিজেকে খুব ভালো করেই চিনি। আমি জাস্ট আমার আংটিটা পেয়ে গেলেই তোমাকে একটা টাটা বাই বাই বলে প্লেনে উঠে পড়বো। তাই ওসব ফালতু চিন্তা বাদ দাও, তুমি নিজেকে সামলে রাখো। আর হ্যাঁ, 25শে নভেম্বর মুম্বাইয়ে আমার বিয়ে, আসছো কিন্তু, মজা হবে। হ্যারি কোনো উত্তর দিল না। ও বুঝতে পারছে এই আংটি খোঁজার মিশনটা এখন আর নিছক সফর নেই, এটা একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। এর মধ্যেই হ্যারির জুনিয়র কলিগ মায়াস্কো একটা ব্রেকিং নিউজ নিয়ে হাজির। সে হ্যারিকে
হ্যারিকে জানালো, ভাই একটা খবর আছে, সেজাল আর রূপেন যে ক্যাফেতে বসেছিল সেখানে একটা আংটি পাওয়া গিয়েছিল, কিন্তু সমস্যা হলো অন্য একটা মেয়ে এসে ওই আংটিটা নিজের বলে দাবি করে নিয়ে গেছে। খবরটা শোনা মাত্রই হ্যারি আর সেজাল ঝড়ের বেগে সেই ক্যাফেতে দৌড় দিল। সেখানে গিয়ে জানতে পারলো নাস্তাজা নামের এক মেয়ে আংটিটা নিজের বলে ঝেড়ে দিয়েছে এবং সে এখন প্রাগে আছে। সেজাল তো রেগে মেগে আগুন, হ্যারি ওই মেয়েটা নির্ঘাত একটা চোর, আমার আংটিও নিজের বলে চালিয়ে দিল, ওকে আমি ছিঁড়ে ফেলবো, চলো এখনই প্রাগে ফিরতে হবে। তারা তড়িঘড়ি করে স্টেশনে ফিরে এলো। হ্যারি আর সেজাল ট্রেনে উঠে পড়লো। প্রাগে পৌঁছানোর পর তারা হন্যে হয়ে নাস্তাজদাকে খুঁজতে লাগলো। শেষে মেয়েটার দেখা মিলল ঠিকই, কিন্তু সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য। কিছু স্থানীয় গুন্ডা নাস্তাজদাকে ঘিরে ধরেছে। সেখানে সে চিৎকার করছে আর ফোন করছে, বলছে গ্যাস ফোন করেছে, গ্যাস তোর সাথে কথা বলতে চায়। নাস্তাজদা তো ভয়ে নীল। ঠিক তখনই আমাদের হিরো হ্যারি এন্ট্রি নিল। একাই গুন্ডাদের ধোলাই দিয়ে নাস্তাজদাকে উদ্ধার করে তার নিরাপদ জায়গায় নিয়ে এলো। নাস্তাজদা একটু ধাতস্থ হওয়ার পর হ্যারি কড়া গলায় জিজ্ঞাসা করলো, শোনো, তুমি ক্যাফে থেকে যে আংটিটা এনেছো ওটা এই ম্যাডামের, জলদি ফেরত দাও। নাস্তাজদা তখন অসহায়ভাবে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো হ্যারি, আংটিটা এখন আর আমার কাছে নেই, আমি ওটা গ্যাসের মুখের ওপর ছুঁড়ে মেরে চলে এসেছি। হ্যারি আর সেজাল তো আকাশ থেকে পড়লো, এই গ্যাস আবার কি? তারা জানতে পারলো এ আসলে একটা লোকের নাম। নাস্তাজদা জানালো গ্যাস হলো এক ভয়ঙ্কর ক্রিমিনাল যার সাথে ওর চক্কর ছিল। ওই গ্যাসই ওকে আংটিটা দিয়ে প্রপোজ করেছিল, কিন্তু লোকটা জঘন্য হয় নাস্তাজদা ব্রেকআপ করে আংটিটা ওর মুখেই ছুঁড়ে মেরেছিল। আংটিটা এখন গ্যাসের কাছেই আছে আর সে এখন পর্তুগালের লিসবনে। যাওয়ার আগে নাস্তাজদা সাবধান করে দিল যে গ্যাস কিন্তু খুবই ডেঞ্জারাস লোক, সাবধানে থেকো। আংটির নেশায় হ্যারি আর সেজাল এবার উড়ে গেল পর্তুগালে। এই লম্বা সফরে ওদের বন্ধুত্ব এখন রিয়াল ভালোবাসায় পরিণত হতে শুরু করেছে। হ্যারিও বুঝতে পারছে সেজালের এই মায়ায় ও একদম পাগল হয়ে যাচ্ছে। লিসবনে পৌঁছে ওরা গ্যাসের আস্তানায় গেল। হ্যারি সেজালকে বাইরে বসিয়ে রেখে একাই ভেতরে ঢুকলো। গ্যাসের আসল নাম হলো গিয়াসউদ্দিন মোহাম্মদ কুরাইশি, কিন্তু ইউরোপিয়ানরা এত লম্বা নাম বলতে পারে না, ওকে সংক্ষেপে গ্যাস বলে ডাকে। সেও একজন ইন্ডিয়ান। গ্যাস হ্যারির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ভারী গলায় জিজ্ঞাসা করলো, কে তুমি আর আমাকে কেন খুঁজছো? হ্যারি বুক টান টান করিয়ে শক্তভাবে বলল, আমি এখানে একটা আংটি খুঁজতে এসেছি যা আপনার কাছে আছে। প্রাগে আপনি যে আংটিটা নাস্তাজদাকে দিয়েছিলেন ওটা আসলে এই ম্যাডামের। গ্যাস হ্যারির কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। সে আংটিটা নিজের বলে দাবি করে বসলে পুরো রুমের পরিবেশ একদম থমথমে হয়ে গেল। হ্যারি যখন আংটিটা দাবি করলো তখন গ্যাসের লোকজনের মনে খটকা লাগলো। তারা ভাবলো এই সাধারণ গাইড লোকটার এত সাহস পায় কোত্থেকে? নির্ঘাতে পুলিশের কোনো সোর্ভ বা আন্ডার কভার এজেন্ট। মুহূর্তের মধ্যে খেল খতম। তারা হ্যারি আর সেজাল দুজনকে জপটে ধরে কিডন্যাপ করে ফেললো। তাদের হাত পা আর মুখ শক্ত করে বেঁধে নিয়ে যাওয়া হলো এক অন্ধকার আস্তানায়। সেখানে হ্যারির ওপর শুরু হলো অকথ্য টর্চার। বেচারা হ্যারির মাথা ফেটে রক্ত ঝরছে, সাদা শার্টটা একদম লাল হয়ে গেছে। গ্যাস হ্যারির কলার চেপে ধরে, তার সেই কর্কশ গলায় গর্জে উঠল, এই শোনো ছোকরা, আমি আমার গার্লফ্রেন্ডকে একটা রিং গিফট করলাম আর সেটা আমার মুখে ছুঁড়ে মারলো। এখন তুই এসে বলছিস সেই রিং তোদের? আমাকে কি বলদ পেয়েছিস? সোজা সবটা বল, তোকে কে পাঠিয়েছে? আমার এই ব্যাপারের খবর দিল কে? হ্যারি যন্ত্রণায় ছটফট করলে ওর মাথা কিন্তু একদম কুল। ও জানতো এখানে গায়ের জোরে যেতে যাবে না, খেলটা খেলতে হবে বুদ্ধি দিয়ে। হ্যারি একটু তাচ্ছিলের হাসি এসে বলল, তোর নাম গিয়াসউদ্দিন তাই না? আমাদের রেকর্ডে এই নামটাই লেখা আছে। নামটা শোনা মাত্রই গ্যাসের দলবলের মধ্যে একটা কানাকানি শুরু হয়ে গেল। গ্যাস একটু থতমত খেয়ে বলল, কিসের রেকর্ড? হ্যারি এবার তুরুপের তাসটা ফেললো। ইউরোপে অবৈধভাবে ঢুকে লুকোচুরি খেলছিস তো তাই না? কারো কাছে ভ্যালিড কাগজপত্র নেই আমি জানি। এই যে তোরা সবাই যার যার আইডি কার্ড বের করতো দেখি। আমার ডিপার্টমেন্টের লোক অলরেডি আমার ফোন ট্র্যাক করছে। কয়েক মিনিটের মধ্যে এখানে পুলিশ এসে হাজির হবে। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। এদের কারোর কাছে ইউরোপে থাকার বৈধ কোনো কাগজ নেই। হ্যারির এই লেভেলের কনফিডেন্স দেখে তারা সত্যিও কি পুলিশের বড় কোনো অফিসার ভেবে বসলো। তাই জেল খাটার ভয়ে তারা হ্যারি আর সেজালের বাঁধন খুলে দিয়ে যে যেদিকে পারলো চম্পট দিল। হ্যারির এই অসাধারণ চালাকিটা একদম ম্যাজিকের মতো কাজ করে গেল। বিপদ কাটতেই সেজাল পাগল প্রায় হয়ে হ্যারির কাছে ছুটে এলো। হ্যারির মাথা থেকে টকপক করে রক্ত বের হচ্ছে দেখে কান্নায় ভেঙে পড়লো। সে হন্যে হয়ে নিজের ব্যাগটা হাতড়াতে লাগলো যদি কোনো ব্যান্ডেজ বা ওষুধ পাওয়া যায়। আর ঠিক তখনই ঘটলো এক তুমুল কাণ্ড। ব্যাগটা উপর করে ঝাড়তেই টুক করে একটা জিনিস কার্পেটের ওপর পরে ঝিলিক দিয়ে উঠল। সেজাল একদম পাথর হয়ে গেল। এ কি? এটা তো সেই আংটি, এতদিন ধরে যেই আংটির জন্য তারা পুরো ইউরোপ চেষে বেড়ালো, হ্যারির জীবন বাজি রাখলো, সেই আংটি আসলে হারাইনি। ওটা ওর ব্যাগের মধ্যে এক কোনায় ঘাপটি মেরে পড়েছিল। সেজাল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আংটিটার দিকে তাকিয়ে থাকলো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? সে হ্যারিকে কিচ্ছু জানালো না। আংটিটা চট করে হাতের মুঠোয় লুকিয়ে ফেললো, কারণ ও জানতো আংটি পাওয়া গেছে জানলেই হ্যারির সাথেই সফরের ইতি ঘটে যাবে। সেজাল আসলে এই কয়দিনে হ্যারির মায়ায় এমনভাবে পড়ে গেছে যে সে আরও কিছুটা সময় এই লোকটার পাশে থাকে
থাকতে চায়। সে মনে মনে রিয়ালাইজ করে ফেলেছে যে সেও হ্যারিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মানতে চাইছে না। সেদিন রাতে হোটেলে ফিরে আসার পর তাদের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছিল। হ্যারির ইনজুরির ব্যথার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল তাদের বিচ্ছেদের ভয়। তারা দুজনে ওই রাতে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। মনে হচ্ছিল মুহূর্তের আবেগে তারা নিজেদের ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কিন্তু হ্যারি নিজেকে সামলে নিল। ও জানে ও একজন সাধারণ ট্যুর গাইড আর সেজাল এক ধনী ঘরের হবু বউ। এই সম্পর্কের কোনো ফিউচার নেই। নিজেকে সেজালের উপযুক্ত মনে না করায় হ্যারি কোনো ভুল পদক্ষেপ নিল না। ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলো। পরদিন ছিল হ্যারির বন্ধু মায়াস্কের বিয়ে। তারা দুজন সেই বিয়েতে যোগ দিল। পাঞ্জাবি ঢোলের শব্দ আর বিয়ের হই হুল্লোড়ে চারপাশ মুখর। হ্যারি আর সেজালকে একসাথে হাসাহাসি করতে দেখে মায়াস্ক মুগ্ধ হয়ে বলে ফেললো, ভাই তোদের দুজনকে না একসাথে জাস্ট দারুণ মানিয়েছে, একদম পারফেক্ট কাপল মনে হচ্ছে। তোদের মধ্যে আসলে চক্করটা কি খুলে বলতো। মায়াস্কের কথা শুনে সেজাল একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো, তারপর একটু আলতো করে বলল, জানো মায়াস্ক, হ্যারির সাথে এই কয়দিনে আমি না নিজের ভেতরে এক নতুন সেজালকে খুঁজে পেয়েছি। আমি যে এত পাগলামি করতে পারি এটা আমার ধারণার বাইরে ছিল। হ্যারির সাথে কাটানো এই প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা সম্পদ হয়ে থাকবে। কিন্তু ভাই ওই যে কথা আছে না, সুখের দিনগুলো বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। পরক্ষণে সেজালের মনে পড়ে গেল এই রূপকথাটা কালই শেষ হয়ে যাবে। ওকে ফিরে যেতে হবে মুম্বাইয়ের সেই মেকি আর সাজানো জীবনে। সেজাল হঠাৎ হ্যারির চোখের দিকে তাকিয়ে একদম সরাসরি প্রশ্ন করে বসলো, আমার কাছে তোমার কি কোনো প্রত্যাশা নেই? এই যে আমরা এত কাছাকাছি এলাম, তোমার মনে কি আমার জন্য একটুও ভালোবাসা জন্মায়নি? হ্যারি তখন পাথর, ওর বুক ফেটে কান্না আসছিল, কিন্তু মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে তুলল। ও চায়নি সেজালকে কোনো মিথ্যা আশা দিতে। হ্যারি নিজেকে একটা শক্ত দেওয়ালের আড়ালে বন্দি করে ফেলে বলল, দেখো সেজাল, আমি শুধু একজন সাধারণ ট্যুর গাইড। আমার জীবনটা কোন ছকে চলে সেটা আমি জানি। আমাদের এই কয়েকদিনের পাগলামিটা স্রেফ একটা মোহের ঘোর ছাড়া আর কিছু না। সময় গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি আমায় ভুলেও যাবে। তোমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই। শুধু তাই নয়, সেজালকে নিজের থেকে দূরে সরানোর জন্য হ্যারি আরো কিছু তিতো আর কটু কথা জানিয়ে দিল। সেজালের বুকটা যেন চুরমার হয়ে গেল। ও কোনো মতে কান্না চেপে ওখান থেকে বেরিয়ে এলো। ওই কনকনে ইউরোপের ঠান্ডাতেও সেজালের ভেতরটা তখন পুরো ছাই হয়ে যাচ্ছিল। সেদিন রাতেই সেজাল ওর বোনকে ভিডিও কল দিল। কান্নায় গলা বুঝে আসছিল তার। ও শুধু বলল, আমি কালই মুম্বাই ফিরছি। তারপর হ্যারির কাছে গিয়ে শুধু একটা কথাই বলল, হ্যারি, কালকের জন্য আমার ফ্লাইটের টিকিটটা বুক করে দিতে পারবে? পরদিন এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িটার ভেতর ছিল কবরের মতো নিস্তব্ধতা। হ্যারি টিকিটটা কেটে সেজালের হাতে ধরিয়ে দিল। ঠিক তখন সেজাল সবার সামনে ওর ব্যাগ থেকে সেই হীরের আংটিটা বের করে হ্যারির চোখের সামনে ধরলো। হ্যারি তো জাস্ট থতমত খেয়ে গেল। সেজাল ম্লান হেসে বলল, জানতে চাও তো আংটিটা কোথায় ছিল? এটা আমার ব্যাগেই ছিল হ্যারি। আমি দুদিন আগে এটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু তোমার সাথে আর একটুখানি সময় কাটাবো বলে আমি সেটা লুকিয়ে রেখেছিলাম। হ্যারি একদম বোবা হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর মুখে কোনো কথা নেই। সেজাল ইমিগ্রেশনের দিকে এগোতে এগোতে শুধু একটা কথাই বলে গেল, মানুষ কি সবসময় যা খোঁজে তা সত্যিই খুঁজে পায়? সেজাল চলে যাওয়ার পর সেই এয়ারপোর্টে হ্যারি একা দাঁড়িয়ে থাকলো। ওর মনে মনে তখন একটা কথাই বাজছিল, ও সারা জীবন দেশ বিদেশে কিছু একটা খুঁজে বেরিয়েছে। আজও বুঝতে পারলো আসলে যাকে খুঁজছিল সে ছিল সেজাল। আর সেই অমূল্য রত্নটাকে ও নিজ হাতে বিদায় দিল। সেজাল ইন্ডিয়া ফিরে গেল, আর হ্যারি ফিরে এলো ওর সেই পুরনো একঘেয়ে ট্যুর গাইডের জীবনে। ইউরোপের রাস্তা দিয়ে হাঁটার সময় হ্যারির এখন প্রতিটা কদমে সেজালের শূন্যতায় হাহাকার করে ওঠে। একদিন হ্যারি ওর ছোট ভাই মায়াস্কোকে সব কথা খুলে বলল। মায়াস্কো তো অবাক। ও বলল, ভাই এই কথাগুলো তো তোমার সেজালের সামনে স্বীকার করা উচিত ছিল। তুমি কেন ওকে তোমার মনের কথা বললে না? হ্যারি হতাশ হয়ে বলল, বললেই কি সব ঠিক হয়ে যেত? ও কি নিজের ঘর সংসার ছেড়ে আমার মতো এক ভবঘুরের সাথে থাকতে আসতো? মায়াস্কো তখন হ্যারির চোখের চোখ রেখে বলল, কে জানে, তুমি তো আর ওকে সেটা কোনোদিন জিজ্ঞাসা করনি। কিন্তু এখন আর ভেবে লাভ কি ভাই, অনেক দেরি হয়ে গেছে। কালকে তো ওর বিয়ে। মায়াস্কের কথা শুনে হ্যারির ভেতরটা যেন আবারও কেঁপে উঠলো। ও চিৎকার করে বলল, না, এই আফসোস নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। ওকে আমার বিয়ের আগে জিজ্ঞাসা করতে হবে। আমি কথা দিয়েছিলাম যে ওর বিয়েতে আমি থাকবো, আর আমি যাবই। পরদিন 25শে নভেম্বর মুম্বাইয়ের সেই জমকালো ভেন্যু। হ্যারি একদম শেষ মুহূর্তে হাঁপাতে হাঁপাতে সেখানে গিয়ে পৌঁছালো, কিন্তু ভেতরে ঢুকেই হ্যারি আকাশ থেকে পড়লো। সেখানে বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু ডেকোরেশনে সেজালের কোনো নাম নেই। অন্য এক দম্পতির বিয়ে হচ্ছে। হ্যারি তখন হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, এখানে তো আজ সেজাল জাফরির বিয়ে হওয়ার কথা ছিল, সে কোথায়? তারা জানালো, হ্যাঁ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। ভেন্যুটা খালি ছিল বলে আমরা এটা বুক করে নিয়েছি। হ্যারি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। ও পাগলের মতো সেজালকে খুঁজতে লাগলো। হলের বাইরে বেরিয়ে আসতে আসতে হঠাৎ হ্যারির চোখ গেল দূর এক কোনায় একটা বেঞ্চে একা চুপচাপ বসে আছে সেজাল। যেন একটা পাথরের মূর্তির মতো হ্যারির জন্য অপেক্ষা করছিল ও। হ্যারি ওর সামনে গিয়ে দাঁড়াতেই সেজাল ম্লান হেসে বলল, আমার বিয়েটা ভেঙে গেছে হ্যারি। রূপেন আর আমি এখন আর একসাথে নেই। হ্যারি অবাক হয়ে কারণ জানতে চাইলে সেজাল হ্যারির সেই পুরনো কথাগুলো টেনে আনলো। ও বিদ্রুপ করে বলল, তুমি তো বলেছিলে না যে সব ঠিক হয়ে যাবে, মোহ কেটে যাবে। এ দেখো হ্যারি, আমার মোহ কাটেনি, বরং আমার জীবনটাই বদলে গেছে। কথাগুলো বলতে বলতে সেজালের চোখ ফেটে জল বেরিয়ে আসলো। হ্যারি আর এক মুহূর্তে দেরি করলো না। সেজালের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে বলে উঠল, সেজাল, ইউরোপের ওই অলিগলিতে তুমি আসলে কোনো আংটি খুঁজছিলে না, তুমি আসলে খুঁজছিলে আমাকে। আমার ভেতরে সেই ভয়ঙ্কর শূন্যতা যেটা শুধু তোমাকে ঘিরেই তৈরি হয়েছিল।
আজ আমি বুঝতে পারছি আমার ওই শূন্যতা পূরণ করার মাধ্যমে তুমি নিজে আজ পূর্ণ হয়েছো। হ্যারি আর সময় নষ্ট করলো না হাজারো মানুষের ভিড়ে আর সামাজিক লোকলজ্জার ঊর্ধ্বে গিয়ে ও সেজালকে একদম নিজের করে নিল। এক দীর্ঘ আলিঙ্গনে তারা দুজনে একে অপরকে বুঝিয়ে দিল যে হারানো আংটিটা খুঁজতে গিয়ে তারা আসলে নিজেদের জীবনের সব থেকে বড় সম্পদ ভালোবাসাটাকে খুঁজে পেয়েছে। গল্পের শেষটা হয় একদম রূপকথার মতো। হ্যারি আর সেই ভবঘুরে ট্যুর গাইড হয়ে ইউরোপে পড়ে থাকলো না, ও সেজালকে বিয়ে করে ফিরে এলো নিজের শিকড়ে, নিজের প্রিয় গ্রাম নূরমহলে। হ্যারির মা বাবা যখন দেখলেন তাদের সেই হারিয়ে যাওয়া ছেলে ঘরণী নিয়ে ফিরে এসেছে, তখন তাদের আনন্দের সীমা রইল না। পুরো পরিবার খুশিতে কান্না করে দেয়। পাঞ্জাবের শস্য ক্ষেতের স্নিগ্ধ বাতাসে হ্যারি আর সেজালের নতুন জীবন শুরু হলো। আর এখানেই হ্যারি আর সেজালের এই টকঝাল মিষ্টি প্রেমের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। শাহরুখ খানের সিনেমাগুলোর মধ্যে অন্য সিনেমার থেকে একটু আলাদাই স্বাদ পাওয়া যায়, যেটা লাস্ট অনেকগুলো সিনেমায় আমি দেখতে পেয়েছি। তবে রিসেন্ট সিনেমা এক্সপ্লেন করবো কিনা সেটা আমাকে জানাতে পারেন, যেরকম জওয়ান, পাঠান, এই টাইপের সিনেমাগুলো আমি এক্সপ্লেন করবো কিনা কমেন্ট করে জানান বেশি বেশি। যদি ভালো কমেন্ট পাই তাহলে বিষয়টা নিয়ে একটা ডিসিশনে আসবো। পাশাপাশি এই যে শাহরুখ খানের আরও একটা সিনেমা ভেসে উঠেছে, স্ক্রিনে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।